পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিনোদন জগতের তারকারা ঠিক কী কারণে অভিনয় ছেড়ে রাজনীতির ময়দানে নামলেন অভিনেতা অভিনেত্রীরা, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক আলতাফ পারভেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের বিশেষ আয়োজনে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে তারকা শিল্পীদের আবির্ভাবটা আসলে কিভাবে ঘটলো, এর পেছনে পটভূমিটা আসলে কি? ভারতে বিনোদন জগতের তারকাদের সবচেয়ে বেশি উপস্থিতি আমরা দেখি তামিলনাড়ুতে। আপনি জানেন বোধহয়, বা দর্শকরা হয়তো জানে যে তামিলরা খুব সিনেমার ভক্ত এবং সেখানে সিনেমা ইন্ডাস্ট্রি খুবই বড়, শক্তিশালী, এবং সিনেমাগুলো এমনভাবে তৈরি করা হয় নায়কদের রূপকথার সফল শক্তিশালী নায়কের মতো করে উপস্থাপন করা হয় এবং তাদের বিশাল ভক্তকুল থাকে। এই নায়করা বা নায়িকারা কিন্তু ধনীও হয় খুব। একদিকে ব্যাপক জনপ্রিয়তা, আরেকদিকে ধন সম্পদ। এইটার কারণে ওইখানকার সমাজে রাজনৈতিক দলগুলো এই মুভি স্টারদের টেনে নেয় বা মুভি স্টাররাও রাজনীতিতে নামেন, এবং অতীতে যারা নেমেছেন তারা প্রায় সবাই সফল। রামচন্দ্র, জয়ললিতা, এগুলো তো খুবই পরিচিত নাম, এবং দশকের পর দশক তারা রাজনীতিতে সফলতার সাথে ছিল। মুখ্যমন্ত্রী হয়েছে, তামিলনাড়ু শাসন করেছে, এবং আগে থেকেই তামিলদের মধ্যে এই বৈশিষ্ট্য ছিল। এছাড়াও ভারতের রাজনীতিতে বা শিল্পীদের এক ধরনের রাজনৈতিক ভূমিকা তো বিভিন্ন সময় ছিলই। যেমন নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, এরা কিন্তু বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে কথা বলে। জয়া বচ্চন আমাদের দেশে খুবই পরিচিত, উনি দীর্ঘদিন সমাজবাদী পার্টির সাথে যুক্ত। কিন্তু পশ্চিমবঙ্গেও এরকম কিছু কিছু শিল্পীর রাজনৈতিক ভূমিকা ছিল, যেমন উৎপল দত্ত। এখানে বামপন্থীদের ইস্যুতে বামপন্থীদের সঙ্গে বিভিন্ন প্রচারণায় তাদের সমর্থক হিসাবে কাজ করেছেন। কিন্তু মোটা দাগে পশ্চিমবঙ্গে মানে সিনেমা স্টার শিল্পী সমাজের রাজনীতিতে সম্পৃক্তি ঘটে 2007 সালের দিকে, যখন সিঙ্গুর ও নন্দীগ্রামে বামফ্রন্ট তখন ক্ষমতায়। বামফ্রন্ট শিল্পায়নের জন্য সিঙ্গুর ও নন্দীগ্রামে কৃষি জমি অধিগ্রহণ করতে যায়। তখন সেই কৃষি জমি অধিগ্রহণের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়। আন্দোলনে প্রথমে কৃষকরাই নামে, কিন্তু শিল্পীরা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা সেই আন্দোলনের সমর্থনে রাস্তায় নামে। শাওলি মিত্র, কবির সুমন যে সঙ্গীত শিল্পী খুব পরিচিত। মমতা ওই সময় বামফ্রন্টের বিরুদ্ধে রাজনীতি করছিলেন, মমতাও ওই আন্দোলনের নামে। তার বিখ্যাত স্লোগান ছিল তখন, মা, মাটি, মানুষ। তো শিল্পী সমাজও এটার আন্দোলনের শরিক, মমতাও শরিক। এই সূত্রে মমতার সাথে শিল্পী সমাজের একটা সম্পর্ক তৈরি হয়, এবং ওই আন্দোলনের পর প্রথম নির্বাচন আসে 2009 লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে মমতা কিন্তু তাপস পাল, তারপরে শতাব্দী রায়, কবির সুমন, এদেরকে কিন্তু লোকসভায় মনোনয়ন দেয়, এবং 1 আসন থেকে 19 আসন হয়ে যায় ওনার তৃণমূলে। এক বিরাট একটা উলম্পন ঘটে। তো উনি বুঝে গেছেন যে কি করতে হবে। 2011-তে বিধানসভা নির্বাচন হয়, এবং সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট শাসনের পতন ঘটে। তৃণমূল ওই নির্বাচনে শিল্পী সমাজকে ব্যাপকভাবে মনোনয়ন দেয়, এবং তাদের আসন 196 বেড়ে যায়, আর বামফ্রন্টের আসন প্রায় 77 কমে যায়। অর্থাৎ বামফ্রন্টের যত আসন কমেছে তার প্রায় পুরোটাই তৃণমূল পায়। তাই তৃণমূল লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ভিতর দিয়ে একটা ট্রেন্ড সেট করে দেয়, এবং বুঝতে পারলেও তাকে কি করতে হবে। সে এরপর থেকে রাজনীতিতে শিল্পীদের, সিনেমা জগতের মানুষকে, সঙ্গীত শিল্পীদের, ক্রীড়াবিদদের ব্যাপকভাবে যুক্ত করতে শুরু করে। মিঠুন চক্রবর্তীকে তখন রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হলো। এরকম আরও ঘটনা ঘটল। তো তৃণমূল এর এই উত্থান থেকে বিজেপিও তার করণীয় বুঝে গেল। বিজেপিও তখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রূপা গাঙ্গুলি সহ অনেককে আস্তে আস্তে যুক্ত করতে শুরু করল। ফলে তৃণমূল বনাম বিজেপির রাজনীতির এক বড় অংশ চলে গেল টালিগঞ্জের তারকাদের যুক্ত করার ভিতর দিয়ে। আর তামিলনাড়ুর মতোই বা অতটুকু না হলেও পশ্চিমবঙ্গেও সিনেমা ইন্ডাস্ট্রির একটা প্রভাব আছে, টালিগঞ্জের একটা প্রভাব আছে। স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে
নায়ক নায়িকা পর্যন্ত সবাই পশ্চিমবঙ্গের সমাজে এক ধরনের প্রভাবশালী চরিত্র, বিশেষ করে শহুরে পশ্চিমবঙ্গ। ফলে নির্বাচন এলেই নায়ক নায়িকাদের নিয়ে টানাপোড়েন শুরু হয়, কে কোন দলে যাবে, কাকে কোন দলে নেওয়া যাবে। এবং সেই ট্রেন্ডটা এবারও অনেকখানি বহাল আছে, যদিও এবার সেটা একটু আমি বলবো ক্ষয়িষ্ণু, কিন্তু এখনও বহাল আছে। এবং ইতিমধ্যে আপনি দেখুন সেই 2011-র অভিজ্ঞতার পর থেকে মমতা ব্যানার্জি অনেককে নিয়ে এসেছেন, মুনমুন সেনকে নিয়ে এসেছেন তিনি রাজনীতিতে। এবং মুনমুন সেন যেই আসনে লড়ে সিপিএমের যাকে হারালেন, উনি 9 বার বিধানসভায় ছিলেন। মানে এরকম একজন শক্তিশালী রাজনীতিবিদ মুনমুন সেনের কাছে হেরে গেল। বলছিলেন যে আপনি এবার মানে তারকা প্রার্থীদের সংখ্যাটা কিছুটা কমে এসেছে, হঠাৎ করে তারকা প্রার্থীদের কমিয়ে ফেলা উভয় দলের ক্ষেত্রেই, এর পেছনে আসলে কারণ কি হতে পারে? এইটার কারণ আছে, কিন্তু এর আগে তাহলে জানতে হবে আমাদের যে এই উভয় দল তারকাদের উপর এত নির্ভর করতে শুরু করলো কেন। এটার কিছু সামাজিক কারণ আছে। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগে সিপিএমের আধিপত্য ছিল, কমিউনিস্টদের আধিপত্য। কমিউনিস্টদের আধিপত্য থাকার কারণে সেখানে কৃষক, শ্রমিক, সমাজের নিচুতলার মানুষের রাজনীতি প্রাধান্য বিস্তার করেছিল, অর্থাৎ শ্রেণী রাজনীতি প্রভাবশালী ছিল। যখন বামফ্রন্টের ক্ষয়িষ্ণুতা শুরু হয়, বামফ্রন্ট দুর্বল হয়ে গেল, জেগে উঠল বিজেপি বনাম তৃণমূল। এদের রাজনীতি তো শ্রেণী রাজনীতি নয়, শ্রমিক কৃষকের রাজনীতি নয়। এরা তখন পপুলিজমের উপর ভর করলো, বিজেপি ভর করলো ধর্মের উপর, আর তৃণমূল পপুলিজমকে গুরুত্ব দিতে থাকলো। এখন সেই জায়গা থেকে বের হচ্ছে কেন, আপনার প্রশ্ন এটাই। বের হচ্ছে যখন তারকাদের অনেক বেশি মাত্রায় রাজনীতিতে নিয়ে আসলো, তার কিছু পার্শ্ব ফলও দেখা, মানে ক্ষতিকর প্রভাবও পড়লো আর কি। যেমন মিঠুন চক্রবর্তীকে তৃণমূল নিয়ে এসেছিল, মিঠুন চক্রবর্তী তৃণমূল ছেড়ে এক পর্যায়ে হঠাৎ বিজেপিতে চলে গেল। বা নুসরাত জাহানকে বিজেপি মনোনয়ন দিয়েছিল, উনি জিতেছিলেন, কিন্তু জেতার পর দেখা গেল উনি নির্বাচনী এলাকাতেই যাচ্ছেন না। এরকম এখন তৃণমূল প্রথমে দেখলো যে এই ধরনের তারকারা যদিও ভোট বাড়ায় নানা জায়গায়, এদের নিয়োগ দিলে স্থানীয় উপদলীয় কোন্দলও কিছুটা ধামাচাপা পড়ে যায়, কিন্তু তারা অনেক সময় লায়াবিলিটিসও হয়ে পড়ে। তারা একদিকে হঠাৎ করেই দল ত্যাগ করে, তারা নির্বাচনী এলাকায় যায় না, দলে সময় দেয় না, অর্থাৎ দলের সাংগঠনিক উপকারে আসে না। এই জন্য বিশেষ করে অভিষেক, মানে তৃণমূলের যিনি আসন্ন প্রধান নেতা, তার আগ্রহেই মূলত তৃণমূল এবার তারকা প্রার্থী, মুভি স্টার, সিনেমা স্টার, ফুটবলার এদের মনোনয়ন কিছুটা কমিয়ে দিয়েছে। তারপরও আছে, অনেকেই এবার মনোনয়ন পেয়েছেন, বিজেপিও দিয়েছে, রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ এদের দিয়েছে। বামফ্রন্ট বরং কম, বামফ্রন্ট সর্বশেষ 2021-এ দেবদূত ঘোষকে মনোনয়ন দিয়েছিল। ফলে ট্রেন্ডটা এখনও আছে, কিন্তু ট্রেন্ডটা ডিক্লাইনিং, কমে যাচ্ছে আর কি বলা যায়। এর কারণ এই নয় যে এই দলগুলো আবার শ্রেণী রাজনীতিকে গুরুত্ব দিচ্ছে, এর কারণ হলো ওই যেটা বললাম, এই মুভি স্টাররা বা বিনোদন জগতের তারকারা রাজনীতিতে এসেও ঠিক রাজনীতিবিদদের মতো সাংগঠনিক ভূমিকা রাখেন না, রাজনীতিবিদদের মতো জনসম্পৃক্ত হতে পারেন না। মানে এবং তারকা জগতে তো তারা নিজেদের মতো করে চলার একটা অভ্যাস আছে, কিন্তু রাজনীতির তো পৃথক একটা ব্যাকরণ আছে। রাজনীতিবিদদের কাছে মানুষের প্রত্যাশাটা ভিন্ন ধরনের থাকে, ফলে এইটা কিছু ঝামেলাও আছে রাজনৈতিক দলগুলোর জন্য। সেই ঝামেলা একটু কমিয়ে আনতে চাচ্ছে দলগুলো। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে সেলিব্রিটিদের রাজনীতিতে যে পদচারণায়, তার কারণে পশ্চিমবঙ্গে কিছুটা রাজনৈতিক সংকট দেখা দিচ্ছে, যার কারণে হচ্ছে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো সেলিব্রিটি বিমুখ হয়ে পড়ছে, এরকম কিছু? না, আমি রাজনৈতিক সংকট বলবো না, আমি বলবো রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে এই সেলিব্রিটিরা বিজয়ের ক্ষেত্রে কিছু পজিটিভ ইতিবাচক ভূমিকা রাখলেও, সহায়ক ভূমিকা রাখলেও, সাংগঠনিক ক্ষেত্রে তদ্রূপ কোনো ভূমিকা ইতিবাচক ভূমিকা রাখতে পারছে না, বরং সাংগঠনিক ক্ষেত্রে কিছু বিব্রতকর অবস্থারও জন্ম দিচ্ছে আর কি। সেই কারণে এটা আমার মনে হয় একটু কমিয়ে নিয়ে আসছে। আর হলো প্রধান যে ইস্যু, ধরুন এসআইআর এবার একটা প্রধান ইস্যু, এরকম ইস্যুর ক্ষেত্রে তারকাদের প্রভাব কমই থাকবে। মানে এগুলা মানুষের সমাজের এত বেসিক ইস্যু যে শুধু একজন তারকার জনপ্রিয়তা দিয়ে এই ধরনের ইস্যু মোকাবেলা করা যায় না, বা এইসব ইস্যুকে প্রভাবিত করা যায় না।
ফলে এবারের নির্বাচনে এসআইআরের মতো বিষয়গুলো, মানে ভোটাধিকার হারানোর মতো বিষয়গুলো বা সন্ত্রাস অপশাসনের মতো ইস্যুগুলো শুধু কয়েকজন তারকার জনপ্রিয়তা অজনপ্রিয়তা দিয়ে মানে ভোটারদের প্রভাবিত করা যাবে না বলেই রাজনৈতিক দলগুলোর হয়তো অনুমান। তারপরেও অনেককেই তো মনোনয়ন দিয়েছে, একদম বন্ধ হয়ে যায়নি বা একদম কমে যায়নি, কিন্তু ডিক্লাইনিং ট্রেন্ডটা কমছে। তারকারা কি আসলে নিজের ইচ্ছায় রাজনীতিতে পা রাখছে, নাকি রাজনৈতিক দলগুলো তাদের দলের জন্য ঢাল হিসেবে ব্যবহার করার জন্য তারকা প্রার্থীদের তাদের দলে ভিড়াচ্ছে, বা এরকম কি মনে হয় আপনার আসলে এই ক্ষেত্রে? আসলে এটা দ্বিপাক্ষিক ঘটছে। দেখুন, তৃণমূল গত 15 বছর ধরে ক্ষমতায় আসে, এখনও মমতা ব্যানার্জি যখন কোনো জনসভা যায় তার ডানে বামে 2-3 জন টিভি স্টার বা সিনেমা স্টারকে দেখা যায়। তো এইটা কেন? এটা হলো এটা একটা পপুলিস্ট অ্যাপ্রোচ রাজনীতিতে বলা যায়, এবং এটা দ্বিপাক্ষিকভাবেই ঘটছে। অনেক আসন প্রতিপক্ষ এত শক্তিশালী যে তাকে হারানোর মতো প্রার্থী নেই, তো সেখানে যদি একজন সিনেমা স্টারকে এনে দাঁড় করিয়ে দেওয়া যায়, এবং সেটা এই কৌশলে সফল হয়েছে। দেবের মতো নায়ক প্রায় পরপর জিতে যাচ্ছে তৃণমূলের হয়ে, ফলে এই কৌশল তাদের দিক থেকেও সফল, রাজনৈতিক দলগুলোর দিক থেকে। আবার সিনেমা স্টাররাও দেখছে যে যদি তাদের ক্যারিয়ারে এটা নতুন পালক যুক্ত হচ্ছে, তিনি একটা বিধানসভার সদস্য হচ্ছেন, মানে দুই দিকের আগ্রহই এখানে ম্যাচ করেছে। কিন্তু এটা মৌলিকভাবে রাজনীতির জন্য খুব বা সমাজের জন্য খুব ভালো ফল বয়ে আনেনি। মানে সমাজের ভেতর থেকে যখন কেউ নেতা হয়ে ওঠে, সে সমাজের আকাঙ্ক্ষা যেভাবে লোকসভায়, বিধানসভায়, রাজ্যসভায় তুলে ধরতে পারে, একজন সিনেমা হঠাৎ তারকা হয়ে জনপ্রিয় হওয়া মানুষ তো ওইভাবে তুলে ধরতে পারে না। ফলে এইটাও বলবো পশ্চিমবঙ্গের রাজনীতির একটা দুর্বলতার দিক। আমি বলবো এটা সবলতার দিক নয় আর কি, এটা একটা রাজনৈতিক শূন্যতার ইঙ্গিত দেয়। শোবিজ অঙ্গনে দেখা গেছে অনেক অভিনেতা অভিনেত্রী, অনেক পর্দায় মানুষ তাদের অনেক ঘনিষ্ঠতা দেখে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে, এবং সেই সব সহকর্মীরাই যখন রাজনীতিতে দুই দল থেকে মুখোমুখি অবস্থানে দাঁড়ায়, এই ক্ষেত্রে আসলে দর্শক এবং জনগণের কাছে আসলে কি বার্তা দেয়? ইতিবাচক কোনো আসলে বার্তা দেয় কি? বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই দেশগুলায় রাজনীতিতে কুলীন সমাজের, এলিট সমাজের এত আধিপত্য, জনগণে কী ভাবে কী মনে করে তাদের খুব বেশি মনে করতে দেওয়া হয়। আপনি এই যে বললেন যে একই আসনে হয়তো দুজন শিল্পী দুই দলের হয়ে মুখোমুখি, যারা একই ইন্ডাস্ট্রির লোক, এরকম এবারও আছে। তৃণমূল হয়ে লাভলি মৈত্র যেখানে প্রার্থী, সেখানে বিজেপির এই যে রূপা গাঙ্গুলিও প্রার্থী, অথচ ওনারা তো বিনোদন জগতেরই লোক দুইজন। তারা পরস্পর দুই দলের হয়ে হয়তো পরস্পরকে ঘায়েল করার চেষ্টা করছে। এখানে জনগণ আসলে কোনো চালকের আসনে নেই, জনগণকে একজনকে বেছে নিতে হবে, বা কেউ একজনকে বেশি বেছে নেবে, কেউ একজন কম বেছে নেবে। আমি বলবো যে বামফ্রন্টের অপসারণের পরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসলে তৃণমূলের, কৃষক সমাজের, শ্রমিক সমাজের, নিচুতলার মানুষের প্রভাব কমে গেছে, দুর্বল হয়ে গেছে। আমি এখানে বাংলাদেশকেও রিলেট করতে পারি। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশে তো গণ অভ্যুত্থান ঘটিয়েছে ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, মারা গেছে কিন্তু তারা বেশি। কিন্তু আপনি পার্লামেন্ট সদস্যদের তালিকা দেখুন, হলফনামাগুলো দেখুন, 80 থেকে 90 ভাগে কিন্তু অত্যন্ত ধনী ব্যবসায়ী, যাদের সরাসরি গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না। শ্রমিকরা গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছে, কিন্তু জাতীয় সংসদে কি আপনার শ্রমিক প্রতিনিধি কাউকে পাবেন? ছাত্র প্রতিনিধি আছে, কিন্তু শ্রমিক প্রতিনিধি অন্তত নেই, এবং ছাত্র প্রতিনিধিও খুবই কম। তাই এইটাই অন্যভাবে পশ্চিমবঙ্গে আমরা দেখি যে সেখানে রাজনীতিতে পপুলিজম, সাম্প্রদায়িকতা, ধর্মের ব্যবহার এমন বেড়েছে যে শ্রমিকদের ইস্যু, কৃষকদের ইস্যু, হকারদের ইস্যু, এবং সেই সব ইস্যুকে তুলে ধরার মতো রাজনীতিবিদ এখন সেখানে পিছু হটে গেছে। এবং রাজনীতিতে সন্ত্রাসের ব্যবহার, পেশিশক্তির ব্যবহার, অর্থের ব্যবহার, পপুলিজমের ব্যবহার এত বেড়েছে যে রাজনীতির চেহারাটাই, সমীকরণটাই পাল্টে গেছে সেখানে। সবশেষ আপনার কাছে জানতে চাই, এবার যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যে তারকা প্রার্থীদের নির্বাচন করেছে, এই তারকা প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে সবশেষ বিজয়ের হাসি কোন দিকে হচ্ছে পাল্লা ভারী থাকবে তারকা প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে? আমার যেটা মনে হয়, এবার কিন্তু
বিজয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিধানসভার ফলাফলে তারকাদের প্রভাবটা নির্ধারক হবে না। এবার বরং নির্ধারক হবে ভোটাধিকার হারানো বিষয়টি, এসআইআর এর ব্যাপারটা। কারণ এটা এত বড় ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে, কারণ এক উদ্যোগে বা সরকারের নির্বাচন কমিশনের এক কর্মসূচির মধ্য দিয়ে 91 লাখ মানুষ ভোটাধিকার হারিয়ে ফেলেছে এবং তারা কাগজপত্র দিয়েও ভোটাধিকার ফেরত পাওয়ার সম্ভাবনা নাই। দেখুন, আমি 2-3টা উদাহরণ দিতে পারি। এমনও হয়েছে কার্গিল যুদ্ধে ভারতের হয়ে যুদ্ধ করে গুলিবিদ্ধ হয়েছেন, তার ভোটাধিকার নেই। নন্দলাল বসু ভারতীয় সংবিধানের যিনি নকশাকার, তার পরিবারের সদস্যরাও নাগরিকত্ব ভোটাধিকার হারিয়ে ফেলেছে। তরুণ মণ্ডল নামে জয়নগরের একজন প্রাক্তন লোকসভার এমপি, উনি দেখছেন এবার ভোটাধিকার তালিকায় ওনার নাম নেই। উনি প্রাক্তন সাংসদ হিসাবে কিন্তু পেনশন ইত্যাদিও হয়তো পাচ্ছেন। তো এরকম অভাবনীয় ঘটনা ঘটেছে এবারের নির্বাচন, মানে ঘটতে যাচ্ছে, যেখানে একজন এই পাড়ার একদল লোক ভোট দিতে যাচ্ছে, আরেক দল গত নির্বাচনেও ভোট দিচ্ছে, এবার তারা ভোট দিতে যেতে পারছে না। এটা একটা সামাজিক ট্রমা তৈরি করেছে। তো সেই ট্রমাটাই হলো ভোটের ফলাফলে নির্ধারক হবে। ফলে এবার মানে আমি বলবো মুভি স্টারদের প্রভাব, রূপা গাঙ্গুলি বা লাভলি মৈত্র বা নুসরাত জাহানের প্রভাব কম কাজ করবে। ওনারা যাবেন, হয়তো জনগণ দেখবে, জনগণ হয়তো একটু বিনোদিত হবে, কিন্তু ভোট দেওয়ার সময় সমাজে যে ট্রমাটা তৈরি হলো সেইটাই বোধহয় নির্ধারক হিসাবে কাজ করবে। এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে বিনোদন জগতের প্রভাবের হয়তো একটু ক্ষয়িষ্ণুতাই আমরা দেখবো আর কি। এখন টেলিভিশনের বিশেষ আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন টেলিভিশনকে ধন্যবাদ যে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে এই যে বিশেষ আয়োজন, এটা আমাদের দেশের মিডিয়া জগতে আমি বলবো অভিনব, নতুন। এটা একটা ভালো উদ্যোগ, ইতিবাচক উদ্যোগ। পশ্চিমবঙ্গ সম্পর্কে আমাদের জানা বোঝা দরকার আছে, এটা আমাদের জন্য প্রয়োজন।